হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছো। আজকে যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে একদম বিগিনার্সদের জন্য। যে বিগিনার্সরা কিভাবে ওয়াটার কালারে কম্পোজিশন করবে, শুধু ইমপ্রেশনটুকু দেবে। ইয়েস, ওয়াটার কালারের ইমপ্রেশন। আজকে ফিগারেটিভ কোনো ডিটেলকে আমি ধরছি না, আজকে আমি ইমপ্রেশনকে নিয়ে আজ তোমাদের কথা বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি। ওয়েলকাম টু মাই চ্যানেল মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং থেকে আমি অনিরুদ্ধ। দেখো, আমাদের ওয়াটার কালারের সঙ্গে একটা কথা মাথায় রাখাটা অবশ্যই জরুরি, যেটা হচ্ছে ইমপ্রেশন। ইয়েস, এই ইমপ্রেশনটা হচ্ছে সব থেকে একটা গুরুত্বপূর্ণ কথা, যেটা ওয়াটার কালারের সঙ্গে আমরা শুনেই থাকি। তা কি এই ইমপ্রেশন? আমরা কিভাবে দেব এই ইমপ্রেশনকে? আমরা ফিগারের সেরকম ডিটেল না করেও কিভাবে একটা কম্পোজিশনকে বুঝাবো? আমরা কিভাবে ফিগারের সেরকম ডিটেলকে না দিয়ে একটা কিভাবে বাজারের কম্পোজিশনের ইমপ্রেশনকে নিয়ে আসবো? একটা ইমপ্রেশন, এই ইমপ্রেশনকে নিয়ে আজকে আমি কথা বলতে চলেছি। ভিডিওটার সঙ্গে থাকো এবং দেখতে থাকো যে ইমপ্রেশনটা অ্যাকচুয়ালি কি এবং ইমপ্রেশনটা কাকে বলে। আমি বারবার এই কথাটা বলছি, কেন বলছি? এই ভিডিওটাতে আজকে বুঝতে পারবে। এই ভিডিওটা পুরোপুরিভাবে স্কিপ না করে যদি দেখো এবং কি টেকনিক ইউজ করছি, কি পেপার ইউজ করছি, হ্যাঁ আমি সব বলবো। তার জন্য ভিডিওটা দেখতে হবে। তাহলে চলো আমরা ভিডিওটাকে শুরু করি এবং সুন্দরভাবে দেখি। সঙ্গে থাকো মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিং এর। তাহলে চলো আমরা এবার শুরু করি। আমি প্রথমে একটু করে ভিজিয়ে নিয়েছিলাম, ঠিক আছে, ড্রয়িংটা হালকা করে রেখেছি। আজকে আমি বলেছি যে ফিগারের উপর কোনো রকম আমি ডিটেলকে ধরবো না, আমি ধরবো আজকে রঙের যে ইমপ্রেশন, হ্যাঁ কালারের যে ইমপ্রেশনটা দেওয়ার, সেইটাকে নিয়ে আজকে আমি কথা বলবো। ওই জন্য ফিগারের সেরকম কিছু আজকে ড্রয়িং নেই। দেখো এখানে যে ব্যাপারটা আছে, প্রথমে একটা ছাতাকে ড্র করা আছে। এই ছাতাটা কিন্তু হাইলাইট হবে, ঠিক আছে। এই ছাতার উপরে যে লাইটটা, সেই লাইটটা কিন্তু আমাদের হাইলাইট হবে। দেখো যে দুটো ছাতা আছে, আমরা এরকম ধরনের অনেক দূর থেকে দেখা যায় যে এরকম ধরনের বাজার আমরা দেখতে পাই, ঠিক আছে। সেই বাজারের যে ইমপ্রেশনটা আমাদের চোখে আসে, সেখানে কিন্তু ফিগারের ডিটেলগুলো কিন্তু আমাদের চোখে আসে না। সেখানে যে যে বড় বড় জিনিসগুলো থাকে, সেখানে যে যে রং বেরঙের যে জিনিসগুলো থাকে, সেইগুলো কিন্তু আমাদের চোখে আসে। আর আজকে সেই জিনিসগুলোকে নিয়েই আমাদের ভিডিও, আর সেই জিনিসগুলোকে নিয়ে আমরা আজকে কথা বলবো। আর সেইটাকেই ফুটিয়ে তোলাটাকে বলা হচ্ছে গোটা ছবির ক্ষেত্রে ইমপ্রেশন। যে আমি ওখানকার যে একটা বাজারের যে একটা ওয়েদার, ওকে, একটা বাজারের যে অ্যাটমসফিয়ার, সেখানে কিরকম হতে পারে, তোমরা হয়তো অনেক প্রচুর প্রচুর আর্টিস্টের কাজ এরকম তোমরা দেখতে পাবে, এরকম ধরনের কাজ দেখতে পাবে। কম্পোজিশন মানে যে সবসময় ফিগারকে ডিটেল করে নামিয়ে দেওয়া, সেটাও কম্পোজিশন অবশ্যই বটে, কিন্তু কম্পোজিশনের ঊর্ধ্বে, ফিগার ডিটেলের ঊর্ধ্বে আর একটা জিনিস আছে, যে ইমপ্রেশনকে ক্রিয়েট করা। গোটা বিষয়বস্তুর যে ইমপ্রেশন হয়, সেই ইমপ্রেশনকে ক্রিয়েট করা। তা আজকে আমার এই গোটা বিষয়বস্তুর ইমপ্রেশনকে ক্রিয়েট করাটাই হবে আমাদের আজকে মূল কাজ, ঠিক আছে। তা প্রতিবারের মতোই আমি প্যালেটের বর্ণনাটা আরেকবার দিয়ে দিই। দেখো প্যালেটে প্রথমে শুরু করেছি, আমার প্যালেটে প্রথমে আছে পার্মানেন্ট ইয়েলো, তারপরে আছে ইন্ডিয়ান ইয়েলো, তারপরে আছে গ্যাম্বক, তারপর রসায়রা, তারপরে হচ্ছে অরেঞ্জ, পার্মানেন্ট অরেঞ্জ, তারপর হচ্ছে ক্রিমসন, তারপর রোজ মেডার হিউ, রেড, তারপরে হচ্ছে ম্যাজেন্টা, তারপরে হচ্ছে ভার্মিলিয়ন, তারপর হচ্ছে তোমার ব্রানসাইনা, তারপরে হচ্ছে ডার্ক ভায়োলেট, তারপরে প্রিন্স গে, তারপরে দেখতে পাচ্ছ তোমরা পার্মানেন্ট যে গ্রিনটা, তারপরে হচ্ছে অলিভ গ্রিন, তারপরে হচ্ছে না সরি অলিভ গ্রিন নয়, হকার গ্রিন, তারপরে হচ্ছে ইন্ডিগোর পর হচ্ছে ফ্রেঞ্চ আল্ট্রামারিন, তারপর আল্ট্রামারিন, তারপরে খাপটাতে সেলুলার ব্লু আছে, আর এই কর্নারে তোমার টেরাভাট গ্রিন আছে। দেখো
ইমপ্রেশন দিতে গেলে কোনো জিনিসকে আমি ডিটেলকে ধরবো না, জাস্ট লাইট অ্যান্ড ডার্ক, লাইট অ্যান্ড ডার্ক, ঠিক আছে। এখানে আমি ডিটেলকে আমি ধরা বাদ দিয়ে ঠিক যেখানে লাইট দিচ্ছি তার অপোজিটে ডার্ক টোনকে দিয়ে আমি বার করে দিচ্ছি। মানে এখানকার যে ওয়েদারটা, সেই ওয়েদারটাকে ধরার আমি চেষ্টা করছি। দেখো একটা লোক দাঁড়িয়ে আছে, পেছনে হয়তো অনেক কিছু থাকতে পারে। আমাদের বাজার মানে কি, সেখানে অনেক কিছুর সঙ্গম থাকতে পারে, সেখানে অনেক কিছু থাকতে পারে, তাই তো। সেই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে দেখতে হবে এবং সেগুলোকে খুব কম কাজের মধ্যে দিয়ে ধরতে হবে, যেন সেই জিনিসটা সফট হয়ে বের হয়। দেখো ইমপ্রেশনের জায়গাটায় যদি তোমার যদি ইমপ্রেশনটা যদি হার্ড হয়ে যায় তাহলে কিন্তু হবে না। ইমপ্রেশনকে সবসময় সফট এবং কুলে রাখতে হবে, সেখানে ওয়ার্ম কালারও ইউজ করতে পারে। ওকে, এরপরে যেটা আসছে, দেখো আমাকে প্রথমেই এখানে ব্যাকগ্রাউন্ড থেকে করতে আসতে হচ্ছে। অনেক সময় কি হয়, ফিগার থেকে আমাকে ডাইরেক্ট করতে করতে আসতে হয়, যেহেতু ফিগারটাকে মেন থাকে তাই জন্য ফিগারকে আমাকে করতে, কিন্তু এখানে আমার কিন্তু দেখো পেছনটাকে আমাকে যেটা পেছনে যাবে সেই জায়গাটাকে আগে আমাকে অফ করতে হচ্ছে। যে জায়গাটার মেন উদ্দেশ্য আমার যে তোমার যে ছাতাগুলো, সেগুলোকে আমি এখন ছেড়েই রেখেছি, এখন আমি করবোই না। এটাকে আমি ঠিক লাস্টের দিকে করব। কালার, যে কালারগুলোকে দেবো সেই কালারগুলোকে একটু বাছতে হবে, ঠিক আছে, যে এখানে কি কালার দিলে এই জায়গাটায় চোখ পড়ে। দেখো এই প্রথমেই যে এই ছাতার নিচে যে হলুদ কালারটা দিয়েছি, যে ইয়েলোর যেটাকে দিয়েছি, সেটা হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি তোমার ইন্ডিয়ান ইয়েলো, এবং ইন্ডিয়ান ইয়েলোর সঙ্গে ব্রাউন চায়নাকে মিক্সড আছে। ইন্ডিয়ান ইয়েলোর প্রথমে দেওয়া আছে, তারপরে কিন্তু ব্রাউন চায়না মিক্সড আছে পেছনে, ঠিক আছে। আর এই মাঝে মাঝে এই ইয়েলোর যে ব্যাপারটা, ইয়েলো, ইন্ডিয়ান ইয়েলো, পার্মানেন্ট ইয়েলো, এই এই ইয়েলোগুলোকে কিন্তু তোমরা প্যালেটের মধ্যে রাখবে, কারণ এগুলো খুব কন্ট্রাস্টমূলক কালার। আর এই কন্ট্রাস্টমূলক কালার ইমপ্রেশনের ক্ষেত্রে খুব কিন্তু উপযুক্ত। দেখো আমি যত দূরে যাচ্ছে তত আমি কিন্তু একটু সফট কালারের দিকে নিয়ে যাচ্ছি। দেখো একটা ডার্ক, একটা ভায়োলেট, একটা ডার্ক ভায়োলেটের মধ্যে নিয়ে যাচ্ছে। তোমরা অনেক সময় এখানে কি করো যে ডাইরেক্ট এটাকে কালো করে দাও, কিন্তু দেখো আমি ডাইরেক্ট এখানে কালো করলাম না, কারণ আমাকে তো জিনিসটাকে একবারে হার্ড করলে হবে না। হ্যাঁ, এর উপর হয়তো আমার ডার্ক লাগবে, তখন আমি ডার্কটা কীভাবে বানাবো, এই যে ডার্ক ভায়োলেটটাকে বানিয়েছি, এই ডার্ক ভায়োলেটের উপরে আর একটু পোর্শনগুলো কিংবা আল্ট্রামারিনগুলোকে দিলেই ডার্ক হয়ে যাবে। তা এই যে ব্যাপারটা, দেখো এবার আমি ছাতাটা করছি, দেখো একটা মাঝখানে একটা সাদা একটা ইফেক্ট একটা ছেড়ে রাখার চেষ্টা করবো আমি। দেখো অরেঞ্জ আর একটু ভার্মিলিয়ন আর তার সঙ্গে একটু গ্যাম্বক, ঠিক আছে, এই 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 জিনিসটাকে নিয়েই কিন্তু আমার করা। দেখো একদম খুব পাতলা একটা টোনকে আমি চাপালাম, এরপরে টোন আরও আসবে। দেখো যেই আমি তোমার চাপিয়ে দিলাম না এই জায়গাটা, এই জায়গাটা এই ছাতা থেকে আর তোমার চোখটা কিন্তু যাবে না। আমার আদার্স যে ব্যাকগ্রাউন্ডে কি আছে, শুধু একবার দূর থেকে দেখলেই যে ছাতার নিচে কি আছে, ছাতাগুলো এইগুলোতেই কিন্তু চোখটা কিন্তু আটকে থাকবে, তোমার দর্শককে কিন্তু দাঁড় করাতে পারবে। এই রকমভাবে তোমরা যদি কম্পোজিশন করো, কম্পোজিশন অনেকভাবে হয়। আমি ফিগারেটিভ নিয়ে কম্পোজিশন এসেছি, আজকে ইমপ্রেশন নিয়ে কম্পোজিশনকে তুলে ধরলাম। পরের দিন দেখা যাবে আমি আরেকটা নতুন কিছু কম্পোজিশনকে নিয়ে আসছি, নতুন কিভাবে কম্পোজিশনকে তুলে ধরা হয়, ঠিক আছে। তার জন্য কি করতে হবে, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, তার জন্য হচ্ছে মোটিভেশনাল আর্ট অ্যান্ড টিচিংয়ের পাশে থাকতে হবে, নোটিফিকেশন বেলটা টুক করে বাজিয়ে দিতে হবে পরবর্তী ভিডিওগুলোকে পাওয়ার জন্য। আমরা জানি তোমরা অবশ্যই নোটিফিকেশন বেলটা বাজিয়ে রেখেছো, এই মুহূর্তে সাবস্ক্রাইবও করে দিয়েছো, যে পরের ভিডিওগুলো কিভাবে আসবে। হ্যাঁ, এটা তো গেল ইমপ্রেশনমূলক কম্পোজিশন। এরপরে নেক্সট কি কম্পোজিশন আসছে, কিভাবে কম্পোজিশন তোমরা আর কিভাবে কম্পোজিশনকে জানো, কিভাবে দেখাতে পারো, সেইগুলো আমাকে কমেন্ট করো। এবার তারপরে আমি কিন্তু তোমাদের নিয়ে আসবো যে এরপরে আরও কিভাবে কম্পোজিশনকে আনা যায়। তো অতি অবশ্যই কমেন্ট বক্সে যেন আমি দেখতে চাই যে তোমাদের যে কম্পোজিশনমূলক জ্ঞানটা সেটা কতটা আছে। দেখো এক, ফিগারেটিভ, হাই ডিটেল ফিগারেটিভ কম্পোজিশন, আর দুই হচ্ছে ইমপ্রেশনমূলক কম্পোজিশন। এরপরে তৃতীয় কম্পোজিশনটা তোমরা বলবে, যেটা কমেন্ট বক্সে। ওকে, তাহলে চলো দেখো এই যে এবার মানুষটারও দেখো, যেখানে আমি কালারটা করছি সেখানে কিন্তু আমি কুল কালারকে দেবো, কারণ ওপরে আমি ওয়ার্ম কালারকে, ছাতাতে কিন্তু আমি ওয়ার্ম কালারকে ইউজ করেছি।
যদি আমি ছাতাতেও ওয়ার্ম কালারকে ইউজ করতাম আর জামাতেও যদি ওয়ার্ম কালারকে ইউজ করতাম, তাহলে কিন্তু ইমপ্রেশনটা একটু হলেও অন্যরকম হতো। তা এর জন্য কি হলো যে আমার এই ছাতার নিচে যে মানুষটা আছে, সেই মানুষটারও আমি ইমপ্রেশন চাই, যে ছাতাটা আছে ছাতাটাতেও আমার কন্ট্রাস্ট চাই। তাহলে কন্ট্রাস্টটাকে বাড়াতে গেলে, আর ছবিতে একটা কথা সবসময় মাথায় রাখবে যে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট জিনিসটাকে খুব মানে ভালো করে আয়ত্ত করতে হবে, যে কন্ট্রাস্ট ছবিকে আমি কন্ট্রাস্ট কিভাবে বাড়াবো, ঠিক আছে, আমি ছবির মধ্যে কন্ট্রাস্টটা কিভাবে রাখবো, কোন কোন জায়গায় ডেপথ, কোন কোন জায়গায় ডার্ক টোনগুলোকে দিলে কন্ট্রাস্টটা বেরিয়ে আসে, কোন লাইটটা ছাড়লে কন্ট্রাস্টটা বেরিয়ে আসছে, এইগুলো না তোমাদের সব সময় অবজারভেশনে রাখতে হবে। না তো তোমরা কি করবে, তোমরা দেখা গেল যে তোমরা ছবি করেই যাচ্ছ কিন্তু এই কথাগুলো মাথা থেকে উড়ে যাচ্ছে, যার জন্য কি হচ্ছে না তোমরা সেই মতো ফলটা পাচ্ছ না ওয়াটার কালারে, তাই তো। তা এই কথাগুলো মাথায় রাখতে হবে, কি এক কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্টটা কোথায় কতটা কিভাবে আমি দেব। কন্ট্রাস্টটা অ্যাকচুয়ালি কি, যে জায়গাগুলো আমাকে ডার্ক বোঝানো হয়, আমাদের ডার্কনেস বোঝানো হয়, সেই জায়গাগুলোতে আমি কোন জায়গায় ডার্কটাকে ধরবো, কোন লাইটের পেছনে ডার্ক ধরবো। দেখো ডার্ক তো আর সব লাইটের পেছনে ধরা যায় না। এই যদি আমি ছাতাটার মধ্যে যদি আমি আজকে ডার্ক টোনটাকে যদি আমি ধরো এখানে একটা ইয়েলোইস আর এবং লালের মধ্যে একটা টোন আছে, তো এইখানে এই ছাতাটায় কন্ট্রাস্ট বাড়াতে গিয়ে দেখা গেল আমার অন্য একটা কালার টোন, হয়তো ব্রাউনিশ একটা ডার্ক একটা টোন এই ছাতার মধ্যে দিলাম, তাহলে কি হলো, হবে কন্ট্রাস্ট? হবে না। ছাতার মধ্যে দিলে কিন্তু কন্ট্রাস্ট হবে না, কারণ ছাতাতে যে সম্পূর্ণ লাইটটা আছে সেই লাইটটা কার মাধ্যমে ফুটে বেরিয়ে আসছে সেটা তোমাকে নজরে রাখতে হবে, তার পিছনে গিয়ে তোমাকে ডার্কনেসটাকে আনতে হবে, তবে গিয়ে ওই ছাতাটার কন্ট্রাস্ট লেভেলটা হাই হবে, স্যাচুরেশন যে লেভেলটা সেটা কিন্তু হাই হবে। আর তাহলে ছাতার পেছনটা আমাকে কন্ট্রাস্ট বাড়াতে হবে, মানে ডার্কনেসটাকে বাড়াতে হবে, আর ছাতার যে লেভেলটা, ছাতার জায়গাটা যে স্যাচুরেশন যে ব্যাপারটা সেটা কিন্তু তোমাদেরকে নজর রাখতে হবে, তাহলেই কিন্তু তোমরা বুঝে যাবে যে কোথায় কন্ট্রাস্টের প্রয়োজন, কোথায় কন্ট্রাস্টের প্রয়োজন নয়। তারপর দেখো নিচের জায়গাগুলোতে দেখো আমি কোথায় কি করেছি, জাস্ট আমি কিন্তু শ্যাডো পার্টগুলোকে আমি দিয়ে দিচ্ছি। ঠিক এইখানে এই যে তোমাদের এই যে টেগুলো আছে, এই টেগুলো দেখো সামনে আমি একদমই ছেড়ে দিয়েছি, জাস্ট আমি সাইডগুলোকে কিন্তু আমি ডার্ক করেছি, সাইডগুলোকে আমি ডার্ক করছি, কারণ আমি জানি যে এই জায়গাটার যদি আমি ডার্ক করি তাহলে সামনের দিকটা কিন্তু আমার কন্ট্রাস্ট যে লাইটটা, যে লাইটের ফোকাসটা কিন্তু পড়বে, দেখো একটা উজ্জ্বল লাইট লাগছে, এই উজ্জ্বল লাইটটা কিন্তু সম্পূর্ণ ছবিতে থাকতে হবে, তবে তোমার এই ছবিটা কিন্তু ছোট হলেও চোখে পড়বে। দেখো ওইখানে যে শাড়ি, ওখানে যে মেয়ের যে শাড়িটা আমি করলাম, এই শাড়িতে দেখো যে যে টোনটা দিয়েছি, ঠিক আছে, কারণ দেখো আমাকে এই যে বড় ছাতাটা আছে, প্রথমত এখানে চোখ তো নিয়ে যেতেই হবে, এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ। এর পরের চ্যালেঞ্জ হচ্ছে যে সেকেন্ড ছাতা আছে, সেই সেকেন্ড ছাতার কাছেও আমাকে চোখটা নিয়ে যেতে হবে। আগে প্রথম যে ছাতা আছে সেই জায়গায় চোখটা নিয়ে যাব, আস্তে আস্তে আমাকে চোখটা পেছনের দিকেও নিয়ে গিয়ে হালকা করতে হবে। তো সেই কাজটা এখানে কিন্তু করা হয়েছে। দেখো পেছনের যে মেয়েটা আছে সেই মেয়েটার কিন্তু শাড়িটাকে আমি একটু লালচে ধরনের কালার দিলাম এবং কালারটাকে কিন্তু ডাল করলাম। এখানে কিন্তু এই মেয়েটার কালারটাকে কিন্তু আমি ডাল করা সত্ত্বেও কিন্তু চোখে পড়বে, কিন্তু তার আগে দেখো প্রথমেই যে ছাতাটা সেই ছাতাটাই চোখে পড়ছে। কেন পড়ছে? দেখো সেকেন্ড যে ছাতাটা আছে সেই ছাতাতে কিন্তু লাইটটা খুব কম, লাইটটা খুবই কম, একটু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে কিন্তু লেগে আছে, কিন্তু সামনের যে ছাতাটা সেই ছাতাটার কিন্তু ব্যাকগ্রাউন্ডের সঙ্গে লেগে নাই, ব্যাকগ্রাউন্ডে একটু ডার্ক টোনকে দিয়ে তোমার ছাতাটাকে লাইট টোন হিসাবে বের করা আছে, বাস হয়ে গেল। এবার দেখো আরো কোথায় কোথায় আমি ডার্ক টোনকে অ্যাপ্লাই করছি, সেই জায়গাগুলোই কিন্তু আমার ডার্কনেসগুলোকে ভরে দিলেই আমার এই ছবি কিন্তু কমপ্লিট।
তাহলে কি দেখলে তোমরা? তোমরা দেখলে ইমপ্রেশন মূলক কম্পোজিশন। হ্যাঁ, এরকমও কম্পোজিশন হয়, অনেক বড় বড় আর্টিস্টরা দেখবে যে ইমপ্রেশন মূলক কম্পোজিশন হয়, সেখানে ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ হয়। এখানে আমি হয়তো ড্রাই অ্যান্ড ওয়েটে কাজ করলাম, ওয়েট অ্যান্ড ড্রাইয়ে কাজ করলাম, কিন্তু ওখানে দেখা যায় ওয়েট অ্যান্ড ওয়েটে কাজ হয়। ঠিক আছে,